আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন স্টাডি কেয়ারের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব 2021 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট নিয়ে। এই অ্যাসাইনমেন্টটি মূলত ষষ্ঠ সপ্তাহের। আজকের বিষয় হচ্ছে রসায়ন, আর এই ষষ্ঠ সপ্তাহের রসায়নের অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 4। এই অ্যাসাইনমেন্টটিতে মূলত চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করা আছে। অ্যাসাইনমেন্ট হচ্ছে বিভিন্ন যৌগে পর্যালোচনা করে। এখানে বিভিন্ন যৌগ বলতে এখানে এই যে H2 অর্থাৎ পানি, এর পাশে কি কার্বন ডাইঅক্সাইড, কার্বন টেট্রাক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, এগুলো কিন্তু আমাদের এখানে দেওয়া আছে। এটা দিয়ে বলছে যে এখানে বিভিন্ন যৌগ পর্যালোচনা করে পরমাণুসমূহের যোজনী, মানে এই যে আমাদের যে 8টা যে মৌল দেওয়া আছে, 8টা যে যৌগ দেওয়া আছে, এই 8টি যৌগের আমাদের যোজনী বের করতে হবে। এরপরে বলছে পরিবর্তনশীল যোজনী, এরপরে বলছে সুপ্ত যোজনী, এবং এই মৌলের তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে হাইড্রোজেন পরমাণুর যোজনী 1 হিসেবে নিম্নলিখিত যৌগসমূহকে পর্যালোচনা করে অন্যান্য পরমাণুসমূহের যোজনী, পরিবর্তনশীল যোজনী ও সুপ্ত যোজনী এবং যৌগগুলোর মধ্যে বিদ্যমান মৌলের তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার সংক্রান্ত প্রতিবেদন প্রণয়ন করো। এর মানে আমাদের এই সব কিছু ব্যবহার করে আমরা একটা প্রতিবেদন তৈরি করব। এখন এই প্রতিবেদনটা আমরা লিখব কীভাবে? এখানে কিন্তু আমাদের নির্দেশনা দেওয়া আছে, যে নির্দেশনায় বলছে যে পরমাণুসমূহের যোজনী হিসাব করতে হবে। 2 নম্বরে বলছে পরিবর্তনশীল যোজনী ও সুপ্ত যোজনী হিসাব করতে হবে। 3 নম্বরে বলছে পরিবর্তনশীল যোজনীর ক্ষেত্রে বড় যোজনীকে সর্বোচ্চ যোজনী বিবেচনা করতে হবে। এরপরে বলছে তেজস্ক্রিয় আইসোটোপ লিখতে হবে। এখন তাহলে আমরা অ্যান্সারে চলে যাই। এখন যেহেতু আমাদের এখানে যোজনীর কথা বলছে, আমরা একটা কাজ করব। কাজটা হচ্ছে এখানে আমরা যোজনী বা যোজ্যতা জিনিসটা কি, এটা সংজ্ঞাটাকে লিখে নেব। যোজনী বা যোজ্যতা হচ্ছে কি, অণু গঠনকালে কোনো মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে বলা হয় যোজনী বা যোজ্যতা। ঠিক আছে? এই আমাদের যে 8টা যে যৌগ আছে, এই যৌগের মধ্যে আমরা 8টা যৌগের পরমাণুসমূহের যোজনী আমরা হিসাব করব। তাহলে এখানে প্রথম যে যৌগটি ছিল এটা হচ্ছে H2, মানে পানি। এখানে H2 অক্সিজেনের যোজনী হচ্ছে 2, কারণ অক্সিজেনের একটি পরমাণুর সাথে 2টি হাইড্রোজেন যুক্ত আছে। ঠিক আছে? আবার আসি আমরা কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে। আমরা যদি লক্ষ্য করি যে কার্বন ডাইঅক্সাইডের কার্বনের যোজনী হচ্ছে 4। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যে একটি কার্বন পরমাণু 2টি হাইড্রোজেনের সাথে যুক্ত আছে। অক্সিজেনের যোজনী হচ্ছে কি, আমরা 2 জানি, তাহলে 2টি অক্সিজেনের জন্য মোট 4টি। আমাদের কি দরকার? 2টির জন্য কি 4টি না? তাহলে কার্বনের যোজনী কত? 4। এটা কীভাবে আমরা যদি লক্ষ্য করি, এখানে যে লক্ষ্য করি, এখানে আমরা কি জানি, কার্বন এবং অক্সিজেন। এই কার্বনের যোজনী মূলত হচ্ছে 4, অক্সিজেনের জন্য মূলত হচ্ছে 2। যদি আমরা এখানে কাটাকাটি করি তাহলে পাচ্ছি কি কার্বন ডাইঅক্সাইড। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি যে কার্বনের যোজনী হচ্ছে কত? 4। ঠিক আছে? এরপরে আসি আমরা কার্বন টেট্রাক্লোরাইড অর্থাৎ CCl4 কার্বনের যোজনী হচ্ছে কত? এখানেও কিন্তু মূলত কার্বনের যোজনী 4। আমরা কি জানি, যোজনীটা হচ্ছে মূলত কি বিনিময় করে যৌগের সাথে, তাই না? এখানে কার্বন এবং ক্লোরিন। ঠিক আছে? এই কার্বন যোজনী হচ্ছে 4, এর যোজনীটা যাবে এর কাছে, এবং হচ্ছে ক্লোরিনের ক্ষেত্রে 1 এখানে, তাহলে 1 দেওয়া না দেওয়া একই কথা। সুতরাং কি CCl4। সুতরাং এখানে কার্বন যোজনী হচ্ছে কত? 4। আসি ফসফরাস পেন্টাক্লোরাইডে ফসফরাসের যোজনী হচ্ছে 5। কারণ কি, একটা ফসফরাস 5টি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়, সেহেতু আমাদের বলতে পারি যে ফসফরাসের যোজনী হচ্ছে 5। কেন? কারণ ক্লোরিনের যোজনী মূলত কি জানি, 1 জানি না, তাহলে ফসফরাসের 5টা ক্লোরিন যুক্ত হয়। ঠিক আছে? এই ফসফরাসের সাথে 5টা ক্লোরিন যুক্ত হয় বলে এই ফসফরাস যোজনী আমরা 5 বলতে পারি। এরপর আসি ফসফরাস ট্রাইক্লোরাইড অর্থাৎ PCl3-তে ফসফরাসের যোজনী হচ্ছে 3। একটি ফসফরাসের পরমাণু 3টি ক্লোরিনের সাথে যুক্ত থাকে। 3টি ক্লোরিন যুক্ত থাকায় এখানে ফসফরাস যোজনী আমরা 3 বলতে পারি। এবার আসি সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে, যে এখানে সালফার ডাইঅক্সাইডে সালফারের যোজনী হচ্ছে 4, কারণ একটি সালফার 2টি অক্সিজেনের সাথে যুক্ত হয়। তাহলে অক্সিজেনের যোজনী 2, তাহলে 2টি অক্সিজেন, সুতরাং কি 4, তাই সালফারের যোজনী হচ্ছে কত? 4। আবার আসি সালফার ট্রাইঅক্সাইডের ক্ষেত্রে, এখানে সালফারের যোজনী হচ্ছে 6। কারণ কি, কারণ একটি সালফার পরমাণু 3টি অক্সিজেন, তাহলে কত হবে? 3 × 2, কারণ অক্সিজেন তো 2, তাহলে 3 × 2 কত? 6, তাই সালফারের যোজনী হচ্ছে 6। এবার আসি পরিবর্তনশীল যোজনী। আসলে পরিবর্তনশীল যোজনী বলতে আমরা কি বুঝি? একই মৌলের যদি একাধিক যোজনী থাকে তখন আমরা
সেই যোজনীকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। তাহলে উল্লেখিত 8টি যৌগের মধ্যে 3টা যৌগের কার্বন, ফসফরাস এবং সালফারের পরিবর্তনশীল যোজনী বিদ্যমান আছে। এখন এই কার্বনের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি কার্বন মনোঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডে, এখানে কার্বন, এখন দেখো কার্বন মনোঅক্সাইড আমরা কি লিখি, কার্বন মনোঅক্সাইড কীভাবে, সি এখানে ও, আমরা অক্সিজেনে জানি 2, সুতরাং এখানে 2 আর কার্বনের 2 2, সুতরাং এই 2 2 কাটা, তাহলে কী হবে কার্বন মনোঅক্সাইড। তাহলে কার্বন মনোঅক্সাইড এখানে কার্বনের যোজনী হচ্ছে কত, 2। আবার কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কত, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কার্বন যোজনী হচ্ছে আমাদের এখানে 4। এবার যদি আমরা ফসফরাসের ক্ষেত্রে লক্ষ্য করি, এখানে ফসফরাস হচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ফসফরাস পেন্টাক্লোরাইড যৌগে ফসফরাসের যোজনী এখানে ফসফরাস ট্রাইক্লোরাইড, এখানে ফসফরাসের হচ্ছে 3, এই ফসফরাসের 3টা চলে গেছে ক্লোরিন এখানে, আর ক্লোরিন হচ্ছে 1, দেওয়া না দেওয়া একই কথা, সুতরাং PCl3। সুতরাং এই জন্য এই ফসফরাসের আমাদের যোজনী হচ্ছে কত, 3, আবার এখানে ফসফরাস হচ্ছে কত, 5। সুতরাং আমাদের এই ফসফরাসের কি পরিবর্তনশীল যোজনী বিদ্যমান। এর পাশে সালফারের ক্ষেত্রে যে সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইড যৌগে সালফারের যোজনী কত, সালফার ডাইঅক্সাইড এখানে কত হয় দেখো দেখি, সালফার ডাইঅক্সাইড SO, সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের আসে 2 আর সালফার হচ্ছে 4, তাহলে কত SO2। সুতরাং এখানে সালফারের যোজনী কত হচ্ছে, 4 হচ্ছে, এখানে 4। আবার সালফার ট্রাইঅক্সাইড এটার ক্ষেত্রে সালফার যোজনী হচ্ছে কত, 6, অর্থাৎ সালফারেরও কি আছে পরিবর্তনশীল যোজনী বিদ্যমান রয়েছে। অর্থাৎ আমরা যে পরিবর্তনশীল যোজনী এবং সুপ্ত যোজনীর ব্যাখ্যাটা এটা আমরা করতেছি, ঠিক আছে। তাহলে এখানে সুপ্ত যোজনী জিনিসটা আসি যে কোনো মৌলের সর্বোচ্চ যোজনী ও সক্রিয় যোজনীর পার্থক্যকে বলা হয় সুপ্ত যোজনী। আসলে যৌগ গঠনে যে যোজনী ব্যবহৃত হয় সেটা মূলত কি সক্রিয় যোজনী, আর যে সকল মৌলের পরিবর্তনশীল বিদ্যমান সেগুলোর মধ্যে কী রয়েছে, সুপ্ত যোজনী রয়েছে। আসলে সুপ্ত যোজনী মানে সুপ্ত মানে লুকায়িত থাকে, ঠিক আছে। তাহলে সুপ্ত যোজনী ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী। তাহলে এখানে আমরা কার্বন ডাইঅক্সাইডে কার্বনের সক্রিয় যোজনী কত, দেখো এখানে কার্বন ডাইঅক্সাইড আমরা একটু আগে হিসাব করে দেখছিলাম যে কার্বন ডাইঅক্সাইড এখানে কার্বনের ছিল 4, তাই না। সুতরাং কার্বনের সক্রিয় যোজনী কিন্তু 4। আমরা আবার জানি যে কার্বনের সর্বোচ্চ যোজনী কত, 4। সুতরাং কার্বন ডাইঅক্সাইডের সুপ্ত যোজনী হবে তো কত, 4 - 4, সুতরাং কত, 0। এরপর সে PCl5 মানে পটাশিয়াম পেন্টাক্লোরাইডে ফসফরাসের সক্রিয় যোজনী কত, আমরা এখানে PCl5 সক্রিয় যোজনী দেখতেছি এখানে ফসফরাসের 5 এবং সর্বোচ্চ যোজনী মূলত 5। তাহলে এই ফসফরাস পেন্টাক্লোরাইডের সুপ্ত যোজনী হবে কত, 5 - 5 ইকুয়াল টু কত, 0। এবার আসি ফসফরাস ট্রাইক্লোরাইডে ফসফরাসের সক্রিয় যোজনী কত, ফসফরাস ট্রাইক্লোরাইড আমরা লক্ষ্য করি ফসফরাস ট্রাইক্লোরাইড এখানে 3, সক্রিয় যোজনী হচ্ছে 3 এবং সর্বোচ্চ যোজনী আমরা জানি ফসফরাসের হচ্ছে 5। সুতরাং সুপ্ত যোজনী হবে 5 - 3 ইকুয়াল টু কত, 2। আবার সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে দেখি যে সালফার ডাইঅক্সাইড যৌগে সালফারের সক্রিয় যোজনী হচ্ছে কত, 4 এবং সর্বোচ্চ যোজনী কত জানি আমরা, 6। তাহলে সালফার ডাইঅক্সাইডের সুপ্ত যোজনী হবে 6 - 4 ইকুয়াল টু কত, 2। আবার সালফার ট্রাইঅক্সাইডের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি এখানে সালফার ট্রাইঅক্সাইডের সক্রিয় যোজনী কিন্তু 6, আবার সর্বোচ্চ যোজনী আমরা জানি 6। সুতরাং আমরা যদি লক্ষ্য করি এখানে সুপ্ত যোজনী কত আসবে, 6 - 6 ইকুয়াল টু কত, 0। এবার আমরা পরবর্তী প্রশ্নটি দেখব, মানে গ নাম্বারটির ক্ষেত্রে আমরা মূলত ক নাম্বার দেখছি যে পরমাণু যোজনীটা, এরপর দেখলাম পরিবর্তনশীল যোজনী, সুপ্ত যোজনী, এরপর আসি তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার। এর মানে আমাদের যে এখানে যে যৌগগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে কোন কোন পরমাণু আমাদের তেজস্ক্রিয় রূপে কাজ করে আমরা সেগুলোর ব্যবহারটা আমরা উল্লেখ করব। তাহলে আমরা চলে আসি এবার যে তেজস্ক্রিয় আইসোটোপ জিনিসটা। আইসোটোপ, তাহলে যেসব আইসোটোপের তেজস্ক্রিয় রাশি, আমরা তেজস্ক্রিয় রাশি বলতে জানি আলফা, বিটা, গামা, ঠিক আছে। এই আলফা, বিটা, গামা রাশি যেগুলো নির্গত করে, যেগুলো বিকিরণ করে সেগুলোকে আমরা বলতে পারি তেজস্ক্রিয় আইসোটোপ। তাহলে যেসব আইসোটোপ তেজস্ক্রিয় রাশি আলফা, বিটা, গামা বিকিরণ করে তাদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ বলে। এখন এখানের মধ্যে আমাদের তেজস্ক্রিয় আইসোটোপগুলোর মধ্যে রয়েছে আয়োডিন। এই আয়োডিনের তেজস্ক্রিয় আইসোটোপ হচ্ছে আমাদের 131 আয়োডিন, যা এটা মূলত ক্যান্সারে ইউজ করা হয়, থাইরয়েড মূলত ক্যান্সার, এই থাইরয়েড ক্যান্সার কোষকে মূলত এই আয়োডিন 131 এটা ধ্বংস করে দেয়। এরপর আমরা যদি লক্ষ্য করি ফসফরাসের ক্ষেত্রে, যে ফসফরাসের একটা তেজস্ক্রিয় আইসোটোপ আছে, এটা হচ্ছে কি 32P মানে 32 ফসফরাস। তাহলে রক্তের এই 32 ফসফরাস এটা মূলত রক্তের যে লিউকোমিয়া আছে, লিউকোমিয়া একটা রোগ এটা রক্তের, ঠিক আছে। এই লিউকোমিয়া রোগের চিকিৎসায় এই ফসফরাস 32টা ইউজ করা হয়ে থাকে। এরপরে আমরা কার্বনের ক্ষেত্রে
কার্বনের তেজস্ক্রিয় আইসোটোপ হচ্ছে কার্বন 14। এই আইসোটোপ দ্বারা পৃথিবীর বয়স নির্ধারণ করা হয়। অক্সিজেনের ক্ষেত্রে লক্ষ্য করি, অক্সিজেনের মূলত একটা আইসোটোপ আছে, তেজস্ক্রিয় আইসোটোপ আছে, এটা হচ্ছে অক্সিজেন 18। ঠিক আছে, এই আইসোটোপের মাধ্যমে সালোক সংশ্লেষণ তথ্য জানা যায়। এরপর আসে আমরা ক্লোরিনের ক্ষেত্রে, যে ক্লোরিন, এই ক্লোরিনের তেজস্ক্রিয় আইসোটোপ হচ্ছে 37 ক্লোরিন। এই আইসোটোপ সমৃদ্ধ কীটনাশক ব্যবহার করে ক্ষতিকর পোকামাকড় ধ্বংস করা হয়। এই পর্যন্ত ছিল মূলত আমাদের অ্যাসাইনমেন্টটি।